নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এপিসোডে প্রথমেই আপনাদের নিয়ে চলে যাব বাদুড়িয়ায় উলাট পুরাণ। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের শিবির 27-0 ব্যবধানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরকে অনাস্থায় হারিয়ে ফেলেছে। দেখাবো সেই ঘটনার পূর্ণ বিবরণ, নিয়ে যাব আপনাদেরকে অগ্নিমিত্রা দেবীর এমন একটি বক্তব্য, সেই বক্তব্য শোনাতে, যেটা শোনার পরে আজকের দিনে কার্যত সমস্ত পশ্চিমবঙ্গের যারা কন্যা সন্তানের মাতা পিতা রয়েছেন তারা কিন্তু চিন্তায় পড়ে যেতে পারেন। আর এই ঘটনার পরেই আমি আপনাদেরকে হুগলিতে নিয়ে চলে যাব এক মহিলার সঙ্গে। গতকাল রাত্রির 8টা সাড়ে 8টার সময় যে ধরনের ঘটনা ঘটলো, সেই ঘটনাটি আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এবং এই ঘটনা দেখার পরে আপনাদের মনেও চিন্তা উঠবে যে আজকে পশ্চিমবঙ্গে নারীরা কি রাত্রির 8টা সাড়ে 8টার পরে আর স্বাধীনভাবে রাস্তায় ঘোরাফেরা করতে পারবে না? আর তারপরেই আমি আপনাদেরকে নিয়ে চলে যাব বারুইপুরে গতকাল রাত্রে সিপিএম লিডার লাহেক আলীকে গ্রেপ্তার করা হয়েছে। বারুইপুরে যে তাণ্ডব হয়েছিল, একজনকে যেভাবে গণপিটুনিতে মেরে দেওয়া হয়েছিল, সেই ঘটনার ইন্ধন যোগানোর জন্য নাকি শোনা যাচ্ছে এই লাহেক আলীকে গ্রেপ্তার করা হয়েছে। আমি শোনাবো আপনাদেরকে যে এই ঘটনার জন্য সিপিএম লিডার সুজন চক্রবর্তী তিনি কি বলছেন। পাশাপাশি আমি আপনাদেরকে বারুইপুরে যে এনকাউন্টারটি ঘটেছে, সেই এনকাউন্টার নিয়ে এখন কিন্তু বিভিন্ন ধরনের মানুষরা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। শোনাবো এই এনকাউন্টারের ব্যাপারে কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে যারা লেখক রয়েছেন তারা। তারপরেই আমি আপনাদেরকে দেখাবো যে নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকে কি দুর্ভাগ্য যে এমন একটি সময় তাকে দেখতে হচ্ছে যে বেশ কিছু যুবক আজকে তার যে প্রতিকৃতি রয়েছে, আজকে তাদের যে মূর্তি রয়েছে, সেই মূর্তিতে চত্থাপ্পড় মারছে। আমি দেখাবো আপনাদেরকে সেই ভিডিও এবং আপনাদেরকে নিয়ে চলে যাব একেবারে সেক্টর 5-এ, যেখানে আবার উচ্ছেদ অভিযান চললো, বুলডোজার চললো। এবং আজকে প্রশ্ন উঠছে যে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে দুর্গাপুজো পর্যন্ত কোনো রকমের বস্তি উচ্ছেদ হবে না, বা কোনো রকমের হকার উচ্ছেদ হবে না, বা কোনো রকমের বুলডোজার চলবে না। তারপরেও কিভাবে এই বুলডোজার অভিযান হয়ে গেল, সমস্ত কিছু বিষয় নিয়ে থাকবে আজকের এই এপিসোড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং এই কিউআর কোডটি স্ক্যান করে অতি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো চলুন আপনাদের প্রথমে বাদুড়িয়ায় নিয়ে যাই। বাদুড়িয়াতে গতকাল যে ঘটনাটি ঘটলো, সেই ঘটনাটাই দেখার পরে এটাই বোঝা যাচ্ছে, যতই নেতা প্রাক্তন মন্ত্রী অনুব্রত মণ্ডল, ববি হাকিম, অরূপ বিশ্বাস তারা বলুন আমি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের লবির লোক, কিন্তু নিচের তলার যে কর্মীরা রয়েছে তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ছেন না, তার উপরেই আস্থা রাখছেন। গতকাল বাদুড়িয়ার পৌরসভায় অনাস্থা এলো এবং সেই অনাস্থায় দেখা গেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির কার্যত 27-0 ব্যবধানে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের কাছে পরাজয় স্বীকার করলো। আমি আপনাদেরকে বাদুড়িয়াতে নিয়ে যাব এবং বাদুড়িয়ার সেই ঘটনার দৃশ্য দেখাবো যেটা গতকাল ঘটেছে। দেখুন। তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। কারণটা আগামী দিন আমাদের বাদুড়িয়া বোলাকে মানুষের ক্ষোভ ছিল যে ভালো কাজকর্ম হচ্ছিল না। সেই উপলক্ষে আমাদের মেম্বাররা আজকে অনাস্থা ডেকেছে। অনাস্থায় 27-0 হয়েছে, আমরা 27 পেয়েছি, 0 হয়েছে। যেহেতু আমরা তৃণমূল পার্টিটাই করি, তৃণমূল দিদির সঙ্গে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা পার্টিটা একসাথে করি। সেই উপলক্ষে বাদুড়িয়াবাসীর উন্নয়নের জন্য মেম্বাররা একজোট হয়ে বললো আগামী দিন যে সভাপতি ছিল আমাদের ব্লক সভাপতি, তার নেতৃত্বে বলছে কাজ কম হচ্ছে, কেলেম আছে, ওই জন্য তারা আজকে অনাস্থায় ভোট দিয়েছে। আগামী দিনে যে ইয়ে ছিল আর কি, সভাপতি ছিল কোয়েলিকা পারবিন। সে কোন লবি ছিল? সেও তো তৃণমূল ছিল। আমরা সবই একই লবির লোক, তৃণমূল পার্টিটাই করি একই। এখন হয়তো সেই অন্য লবিতে যেতে পারে। আমরা দিদির সঙ্গে আছি, দিদির সঙ্গে থাকবো। এমএলএ ঘনিষ্ঠই ছিল। আচ্ছা, এমএলএ কোন ঘনিষ্ঠ? ঋতব্রত ব্যানার্জি ঘনিষ্ঠ। আচ্ছা, তাহলে এখানে ঋতব্রত লবি আর হচ্ছে কালীঘাট লবি, এই দুটো মেন হচ্ছে সমস্যা। আমরা কালীঘাট, আপনারা কি কোনটা? আমরা কালীঘাট লবি। আমরা দিদির সঙ্গে থাকবো, দিদি যেখানেই যাবে আমরা সেখানেই যাব। আর সেই কারণেই আজকের এই অনাস্থা। না, সে কারণে বলা ভুল, দিদির ও দুর্নীতির কারণে বলাও ভুল। জনগণ যেটা চাবে সেইটাই হবে। জনগণ চাচ্ছে আগামী দিন কাজ ভালো হয়নি বলে আজকে অনাস্থা রেখেছে। আগামী দিন জনগণ যদি এরও খারাপ চায়, এরও অনাস্থা রেখে এরও ফেলে দিতে পারে। দেখুন, আজকে এই প্রশ্নটা উঠছে যে ঋতব্রতপন্থী তৃণমূল, এটাই আজকে সব থেকে বড় হাস্যকর। এবং সব থেকে বড় হাস্যকর এটা দেখলেই বোঝা যায় যে নিচু তলার যারা কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে যারা এই লবির লোকজন রয়েছে তাদের ফেসবুকের কমেন্ট সেকশনটি বন্ধ করতে বাধ্য করে দিয়েছে। কারণ এত তারা সেখানে গিয়ে গালমন্দ করছে, বাধ্য হয়ে এই গোষ্ঠী, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধ গোষ্ঠী, তাদের ফেসবুকে কোনো রকম পোস্ট করলে সেইখানকার কমেন্ট সেকশনটি বন্ধ করে রাখছে। আর নিচু তলার কর্মীরা আদেও কখনোই মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কাউকে মেনে নেবে
নেবেন না, বিশেষ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তাকে কিভাবে মেনে নেবেন বাংলার যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার রয়েছে, এটার পেছনে তো একটা বড় প্রশ্ন চিহ্ন রয়েছে। কিন্তু অনেকেই বলতে পারেন তাহলে অনেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে শিবির রয়েছে সেখানে গিয়ে যোগদান করছেন কেন? এমনকি অনুব্রত মণ্ডল, এমনকি জ্যোতিপ্রিয় মল্লিক, এমনকি ববি হাকিম, তারাও কেন তাদের দিকে যাচ্ছেন? কিন্তু এ বিষয়ে একটা পরিষ্কার ইঙ্গিত রয়েছে যে এই যে ব্যক্তিরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মেলাচ্ছেন তারা কিন্তু কেউ একেবারেই পরিষ্কার নয়, তাদের এগেনস্টে নয় সিবিআই নয় ইডি, আর না হলে একাধিক ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে। তাই অনেকেই বলছেন রাজনৈতিক মহলে যে এই সমস্ত ব্যক্তিকে যদি বাঁচতে হয় তাহলে অনেকটা বিজেপি ঘনিষ্ঠ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদেরকে লবি তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপদে ফেলতে হবে। আর নিচুতলার কর্মীরা, তাদের মনে তো না রয়েছে কোনো রকম টাকা পয়সার ভয়, না রয়েছে তাদের মনে গ্রেপ্তারি হয়ে যাওয়ার ভয়, কারণ ইডি সিবিআই এর হাতে গ্রেপ্তারি হতে গেলে যে পরিমাণ দুর্নীতি তাদেরকে করতে হয় সেটা একটা নিচুতলার কর্মীর পক্ষে সম্ভব নয়। আর তার জন্যই বাদুড়িয়ায় এই ধরনের একটি দৃশ্য দেখা গেল যেখানে প্রায় 27 জনই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট দিলেন এবং উল্টো দিকে শূন্য ভোট পেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির। এবং আগামী দিনে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের মধ্যে তৃণমূল কংগ্রেসের আসল নেতা বা পরিচালক শক্তি কার হাতে থাকবে এটা সাধারণ কর্মীকে বাঁচতে দেওয়া হয়, তাহলে 100টি ভোটের মধ্যে অন্তত 98টি ভোটই মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেস পাবে, এ কথা কখনোই অস্বীকার করা যায় না। হ্যাঁ, কিছু নেতা রয়েছেন, কিছু ওই প্রাক্তন মন্ত্রী রয়েছেন বললাম, যাদের একাধিক হয়তো পেছনে কোনো রকম ভয় রয়েছে, তারা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই চয়েস করতে পারেন। যাই হোক, বাদুড়িয়ার এই ঘটনা যথেষ্ট পরিমাণে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে কিন্তু এই মুহূর্তে চাঙ্গা করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যারা রয়েছেন তাদের কাছে এটা পরিষ্কার হয়ে যাবে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দিকে যত বড় নেতাই চলে যাক, কর্মী সমর্থক বা তাদের যে ভোটার রয়েছে সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই রয়েছে। আর এরপরে আমি আপনাদেরকে নিয়ে চলে যাব অগ্নিমিত্রা দেবী, আমাদের রাজ্যের এক মাননীয় মন্ত্রী, তার বক্তব্য শোনাতে, যে বক্তব্যটি অত্যন্ত চিন্তাজনক হতে পারে আজকে পশ্চিমবঙ্গের যত কন্যা সন্তানের মাতা পিতা রয়েছেন। তার আগে আমি আপনাদের অগ্নিমিত্রা দেবীর সেই বক্তব্যটি শোনাবো, দেখুন। লেকটাউনে আবার ধর্ষণের ঘটনা ঘটেছে, একজন গ্রেপ্তার হয়েছে, কি বলবেন? এই বারবার ঘটনা ঘটছে, এনকাউন্টারের পরেও মানে এই ধরনের এই সামাজিক ব্যাধি। এটা তো একটা সামাজিক ব্যাধি, কিন্তু আমাদের সরকার আসার পর ধরা হয়েছে, শাস্তি হয়েছে, মেরে দেওয়া হয়েছে, বিচার হয়েছে প্রত্যেকটা ঘটনা। সেই ফুটবল খেলতে গিয়ে গলা কেটে দেওয়া বলুন বা বারুইপুরে। সুতরাং এখানে আপনি সম্পূর্ণভাবে আটকাতে পারবেন না, বিদেশেও হয় কিন্তু শাস্তি হয়। সেই শাস্তিটা যেটা আগে হতো না, এখন শুরু হয়েছে, আর শাস্তি হবে, এমন শাস্তি হবে যে এখন তো সবে সবে শুরু হয়েছে, এখন সবার কাছে খবরটা বোধহয় নেই। খবরটা যারা যারা দুষ্কৃতী তাদের কাছে পৌঁছে যাবে, তারাও সতর্ক হয়ে যাবে যে আমারও কিন্তু নিস্তার নেই। যদি কারো কোনো মহিলার দিকে কুনজরে তাকান আর তার সাথে অন্যরকম ঘটনা করেন, সরকার আছে, সরকার তার শাস্তি দেবে। শুনলেন আপনারা অগ্নিমিত্রা দেবী, আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী, তিনি কি বললেন যে বিদেশেও এই ঘটনা ঘটে এবং এটা একটা সামাজিক ব্যাধি। এই কথা আমি বারবার চেঁচিয়ে আমার বহু এপিসোডে বলেছি যে অবশ্যই এটা একটা সামাজিক ব্যাধি এবং কোনো মানুষের ঘরে তার মনের মধ্যে কি চলছে সেটা পশ্চিমবঙ্গের প্রশাসনের পক্ষে ঢুকে কখনোই সেটাকে আটকানো সম্ভব নয়। আর এই কথা আমি কখন বলতাম? যখন তৃণমূল কংগ্রেসের সরকার ছিল আর মাননীয় অগ্নিমিত্রা পাল দেবীরা তখন কিন্তু কোনো রকমের ঘটনা ঘটলেই পথে নেমে প্রশাসনের দিকে আঙুল তুলতেন। কিন্তু আজ যখন তিনি প্রশাসনের মাথায় বসে রয়েছেন, বুঝতে নিশ্চয়ই পারছেন যে একটা প্রশাসনের পক্ষে কখনোই এই সামাজিক ব্যাধিকে একেবারে নির্মূলভাবে ছুঁড়ে ফেলে দেওয়া সম্ভব নয়। কিন্তু মাননীয় অগ্নিমিত্রা পাল মন্ত্রী মহোদয়ের সঙ্গে একটা বিষয়ে আমি অমত পোষণ করব, এ কথা কখনোই মেনে নেওয়া যায় না যে পূর্বতন সরকারের যারা এই ধরনের কুকর্ম করেছে তাদেরকে কেউ শাস্তি দেয়নি। অবশ্যই তারা শাস্তি পেয়েছে। সঞ্জয় রায়কে আমরা দেখেছি কলকাতার পুলিশ মাত্র 7 দিনের মধ্যে গ্রেপ্তার করেছে এবং আজকে পরিবর্তনের প্রায় 2.5 মাস হতে চলল, তারপরেও কি পশ্চিমবঙ্গের নতুন প্রশাসন সঞ্জয় রায় ব্যতীত অন্য কাউকে কখনোই খুঁজে বের করতে পেরেছে এই আরজি করের ঘটনায়? যদি পেরে থাকে তাহলে নিশ্চয়ই মানব পশ্চিমবঙ্গের বিগত দিনের যে প্রশাসন ছিল তারা দোষীদেরকে আড়াল করার চেষ্টা করেছিল আর আজকের প্রশাসন তাদেরকে খোঁজার চেষ্টা করেছে। তবে অগ্নিমিত্রা দেবী আজকে প্রশাসনের মাথায় বসে যে কথাই বলে থাকুন না কেন, একটা কথা কখনোই এটা বলা উচিত নয় যে বিদেশেও তো এই ঘটনা ঘটে, তার মানে বিদেশে যদি ঘটে পশ্চিমবঙ্গে আগামী দিনে ঘটতেও পারে। আর এই বিষয়ে কি সাধারণ মানুষ কোনো প্রশ্ন করতে পারবে না? এই ধরনের একটা মন্তব্য আমার মনে হয় না কখনোই একজন মহিলা মন্ত্রীর মুখ থেকে বেরোনো উচিত, কারণ এই মন্তব্য অনেক ধরনের মাতা পিতাকে কিন্তু আশঙ্কার মধ্যে ফেলে দেবে। এছাড়াও তিনি বললেন যারা দোষী তাদেরকে মেরে দেওয়া হয়েছে। আরেকবার শুনুন ভালো করে। আমাদের সরকার আসার পর ধরা হয়েছে, শাস্তি হয়েছে,
মেরে দেওয়া হয়েছে। তার মানে কি একটা সরকার কোনো দোষীকে একেবারে মেরে দিতে পারে? আজকে তো এটা প্রশ্ন উঠবেই, কারণ এনকাউন্টার যেটি বারুইপুরে হয়েছে, এই এনকাউন্টার নিয়ে একাধিক মানুষ এমনিতেই প্রশ্ন তুলছেন, আর তারপরে অগ্নিমিত্রা দেবী প্রকাশ্যে বলছেন মেরে দেওয়া হয়েছে। একটা সরকার কোনো বিচার বিভাগীয় বন্দীকে কি এইভাবে মেরে দিতে পারে? অগ্নিমিত্রা দেবী কাকে মেরে দেওয়ার কথা বলছেন? তার মানে সরকারই কি কাউকে চাইলে নিজের ইচ্ছাতেই মেরে দেবেন? আর এই এনকাউন্টার নিয়ে তো একাধিক প্রশ্ন উঠছে। আমি নই, আমি কে রয়েছি প্রশ্ন তোলার? এই বিষয় নিয়ে যারা পলিটিক্যালি বিরোধিতার মধ্যে রয়েছেন তারা কিন্তু এই বারুইপুরের এনকাউন্টার নিয়ে একাধিক প্রশ্ন তুলছেন। আমি দেখাবো এই বিষয় নিয়ে বেশ কিছু বিদ্বজন কি বলছেন, দেখুন। আর যেটাকে পাবলিক পিটিয়ে মারলো, এটা তদন্ত সাপেক্ষ, এখনো তদন্ত কমপ্লিট হয়নি, কিন্তু মুখ্যমন্ত্রী দিলেন ও নির্দোষ। আপনি কি করে নির্দোষ বলে দিলেন? তদন্ত রিপোর্টে কি নির্দোষ কেউ বলেছে? তার মানে আপনি আগে থেকে নির্দোষ বলে তদন্তকে প্রভাবিত করছেন যে তোমাদের একে নির্দোষ বলতে হবে, এবং তদন্ত শেষ হওয়ার আগেই তাকে 25 লক্ষ টাকা পুরস্কার আপনি দিয়ে চলে এলেন, তার দাদাকে নাকি একটা চাকরি দিয়ে চলে এলেন। কিন্তু যেটা জানা যাচ্ছে, ওই যে নির্দোষ আপনি বলছেন তার আসল নাম রাজা, ডাকনাম রাজা, এবং প্রভাস মণ্ডল বারবার রাজার কথা বলেছে। তাহলে সমস্ত কিছু ক্লিয়ার হওয়ার আগে আপনি প্রধান সাক্ষীকে আপনার পুলিশ ধরলো, আর সে অপরাধী নয় বলে আপনি স্টেটমেন্ট করে তাকে পুরস্কৃত করে স্ট্যাবলিশ করে দিলেন। এটা মুখ্যমন্ত্রী এই কাজ করছে। পুলিশের রিভলভার কেড়ে নিচ্ছে, সেখানে পুলিশ একা নেই, পুলিশের সঙ্গে অনেক পুলিশ আছে যারা সেই ঘটনাটা পরিদর্শন করতে যাচ্ছে, সেটাকে রিকনস্ট্রাক্ট করতে যাবে, অর্থাৎ কেমন করে ঘটনা ঘটেছিল তার তদন্ত করতে যাচ্ছে। সেখানে এক ভ্যানওয়ালা আছে, চুল্লুখোর মাদকখোর, যে সে রিভলভার কেড়ে নিল, আবার গুলিও চালালো, পালাতেও গেল, পুলিশে গুলি করতে হলো। পুলিশ কোথায় আমাদের? অথচ সেই লোকটাকে খালি হাতে একটা যুবক দেখছি টিভিতে ধরে নিয়ে যাচ্ছে থানাতে। বলুন, সে স্বীকার করছে মারের আগেই। তাহলে আজকে পশ্চিমবঙ্গের পুলিশটা কোথায় আছে বলুন আমাকে? এই পুলিশ যে কি করে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা রক্ষা হবে, এটা আমার কাছে একটা বড় প্রশ্ন। অটোপসি রিপোর্ট বলছে যে গুলিটা খুব কাছ থেকে করা হয়েছে, তার মানে গায়ে ঠেকিয়ে রিভলভার চালানো হয়েছে। একজন অফিসারের সার্ভিস রিভলভার নিয়ে ছুটে পালাচ্ছে, অদ্ভুত কথা। একজন অফিসার, তিনি কি কম্পিটেন্ট নন নিজের সার্ভিস রিভলভারকে প্রোটেক্ট করার জন্য? এই লোকটি যাকে অ্যারেস্ট করেছিল এবং এনকাউন্টার করলো, প্রভাত মণ্ডলকে, এই প্রভাত মণ্ডলের কাছ থেকে অনেক ইনফরমেশন বেরিয়ে আসছিল যেগুলোতে ওই শাসক দল আশ্রিত ওই ব্যক্তিগুলির অসুবিধা হচ্ছিল। যখন আসামি পালিয়ে যাচ্ছে তখন তাকে গুলি করার হলে তার হাঁটুর নিচে, পায়ের দিকে গুলি করার কথা। গুলিটা লেগে যাচ্ছে পিঠে, বুকে, কি করে হচ্ছে? যে স্টোরিটা সবার সামনে আনা হয়েছে, যে গল্পটা ফাঁদা হয়েছে, তাতে বলা হচ্ছে যে সার্ভিস রিভলভারটা ছিনিয়ে নিয়ে পালাচ্ছিল। পালাতে গেলে তো বেশ কিছুটা এগিয়ে যাওয়ার কথা, তাহলে কিছুটা দূর থেকে গুলিটা চলার কথা, তা হয়নি। কিন্তু শুনলেন আপনারা, এই এনকাউন্টারটি নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন আজকে কিন্তু সমাজে ভেসে বেড়াচ্ছে। অগ্নিমিত্রা দেবী নিজে মুখে স্বীকার করছেন যে মেরে দেওয়া হয়েছে, অর্থাৎ পুলিশ যে বলছে সে পালাতে গিয়েছিল, এনকাউন্টার হয়ে গিয়েছে, সেটা কি অগ্নিমিত্রা দেবী মানতে চাইছেন না? সত্যিই কি সরকার এই ঘটনায় যে ওই প্রভাস মণ্ডল রয়েছে তাকে মেরে দিয়েছে অন্য কোনো দোষীদেরকে ভয় দেখানোর জন্য? একাধিক প্রশ্ন থাকতে পারে, আর এই প্রশ্ন বিভিন্ন বিদ্বজন পলিটিশিয়ান কিভাবে উস্কিয়ে দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন। আর উল্টো দিকে এটাও তো বাস্তব যে এই প্রভাস মণ্ডলই বারবার আমাদের সামনে কারা কারা দোষী রয়েছে তাদের নাম তুলে ধরছিল। এই প্রভাস মণ্ডল এবং আনন্দ সর্দারের মধ্যে যখন পুলিশি হেফাজতে কথা কাটাকাটি হচ্ছিল, তখন একটি সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ হয়েছিল যেটাতে দেখা গিয়েছিল আনন্দ সর্দার বারবার বলছিলেন যে একজন অটো চালায় রাজা বলে ব্যক্তি যুক্ত রয়েছে, এবং এই রাজা পার্টির কর্মী। কোন পার্টির ছেলে রাজা? আসলে সিপিএম এর ছেলে, না আসলে তৃণমূলের ছেলে, না আসলে ভারতীয় জনতা পার্টির ছেলে? এটাও কিন্তু আমাদের কাছে এখনো পর্যন্ত পরিষ্কার নয়। আর এই সমস্ত কিছুর উত্তর কিন্তু একমাত্র প্রভাস মণ্ডলের কাছে পাওয়া যেত। তাই এই বিষয়ে প্রভাস মণ্ডলকে যেভাবে এনকাউন্টার করা হয়েছে, বা আমাদের যে মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা দেবী রয়েছেন তিনি যে বলছেন মেরে দেওয়া হয়েছে, এটার পেছনেও কিন্তু সাধারণ মানুষের মধ্যে একাধিক প্রশ্ন আসছে। তবে প্রশ্ন যতই আসুক, সাধারণ মানুষ তো আর রাস্তায় নেমে মনে হয় না ঠিক মতন আন্দোলন করতে পারবেন। কারণ এই ঘটনার প্রতিবাদে আমরা আন্দোলন করতে দেখেছিলাম লাহেক আলী বলে এক সিপিএম নেতাকে। এই বাম নেতা রাস্তায় নেমে সেদিন প্রতিবাদ করেছিলেন, আন্দোলন করেছিলেন। অনেকে বলবেন তাদের পলিটিক্যাল এজেন্ডার জন্য তারা রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন, সে বিষয়ে কোনো ভুল নেই ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে। কারণ যখন আরজি করের ঘটনা ঘটেছিল তখন এই রকম গণতন্ত্র মেনে আন্দোলন বিজেপি কেও করতে দেখেছিলাম বা সিপিএম কেও করতে দেখেছিলাম। তৎকালীন সরকার এই ঘটনার বিরুদ্ধে সেইভাবে কঠোর ব্যবস্থা না নিলেও বর্তমান সরকার কিন্তু এই যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনে যুক্ত থাকার জন্য কঠোর ব্যবস্থা নিয়েছে এই লাহেক আলীর বিরুদ্ধে। যদিও আন্দোলনের যুক্ত থাকার জন্য এই কথাটা আমি বলবো না, কারণ পশ্চিমবঙ্গের পুলিশ লাহেক আলীকে গ্রেপ্তার করার জন্য জানিয়েছে যে এই লাহেক আলীর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে বারুইপুরে যে ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ যে ভাঙাভাঙি পুলিশের গাড়িতে আগুন জ্বালানো কিংবা এক যুবককে পিটিয়ে মেরে দেওয়া, এই সমস্ত ঘটনার পেছনে ইন্ধন দিয়েছিল নাকি আসলে এই লাহেক আলী। সেই অভিযোগেই তাকে গ্রেপ্তার করেছে গতকাল রাত্রিরে।
আমি দেখাবো গ্রেপ্তারির মুহূর্তের সেই ছবি আপনাদেরকে। দেখুন। রেডি আছে প্রতিবার নোটিশ নোটিশ কিছু নেই, 41 নোটিশ মানে অ্যারেস্ট করছে নাকি আমাকে এমনি? হ্যাঁ, গতকাল রাত্রে ঠিক এভাবেই সিপিএম নেতা লাহেক আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে তর্ক থাকতেই পারে যে লাহেক আলীকে ওই প্রতিবাদ করার জন্য গ্রেপ্তার করা হলো, শিক্ষা দেওয়ার জন্য গ্রেপ্তার করা হলো, নাকি আগামী দিনে অন্যান্য যে পলিটিক্যাল লিডার রয়েছে তাদেরকে ভয় দেখানো হলো যে এই ধরনের ঘটনা যদি পশ্চিমবঙ্গে ঘটে আর কোনোভাবে আন্দোলন করতে গেলে কিন্তু লাহেক আলীর মতো অবস্থা হবে, নাকি সত্যিই লাহেক আলী এই ঘটনার পেছনে যেটা বারুইপুরে ঘটেছিল সেটা পরিকল্পিতভাবে একটি ইন্ধন জুগিয়েছিল। সেই তর্কের ভিতরে আমার যাওয়ার ক্ষমতা নেই, কারণ আমার হাতে কোনো রকম তথ্য প্রমাণ নেই। এই সমস্ত কিছু বিষয়ে এনকোয়ারি করবে পশ্চিমবঙ্গের প্রশাসন এবং আশা করি আদালতের সামনে থেকে এই বিষয়টি পরিষ্কার হবে। তবে লাহেক আলী ঠিক কি ধরনের প্রতিবাদটি করেছিল আমি আপনাদেরকে একবার দেখাবো। দেখুন। অপরাধকে ধর্মের সুশ্রী দিচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। লড়াই চলবে তো? লড়াই 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 চাই। শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা বামপন্থী সমস্ত সংগঠন রাস্তায় এসেছি। আমরা এই অপরাধ প্রত্যেকের যেন যথোপযুক্ত শাস্তি হয় এবং আগামী দিনে বারুইপুর না গোটা রাজ্যে যেন এই অপরাধ আর না ঘটে, সেই দায়িত্ব সেই ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে। বারুইপুরে যেদিন এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছিল ঠিক সেখানেই লাহেক আলী পৌঁছে গিয়েছিলেন। বারুইপুরের তিনি সিপিএম এর প্রার্থী ছিলেন, সম্ভবত নিজের পলিটিক্যাল ক্যারিয়ারের জন্য বা তার পলিটিক্যাল দলের এজেন্ডার জন্য তিনি সেই জায়গায় পৌঁছে প্রতিবাদ করেছিলেন। এবং এই বিষয়ে আমি আগেই বললাম যে কোনো রকম ভুল কিছু নেই। বহু পলিটিক্যাল দল বেশ কিছু জায়গায় রাজ্যের শাসকের ভুলের সুযোগ নিয়ে একাধিকবার আন্দোলন আগেও করেছে, আগামী দিনেও হয়তো করবে। কিন্তু লাহেক আলীকে কোথাও কিছু ভাঙচুর করতে আমরা দেখিনি, কিন্তু শোনা যাচ্ছে যে ইন্ধন তিনি এই সমস্ত ঘটনায় জুগিয়েছে, এমনটাই অভিযোগ করেছে পশ্চিমবঙ্গের পুলিশ। বিএনএস এর প্রায় 20 থেকে 23টি ধারা এই লাহেক আলীর বিরুদ্ধে লাগানো হয়েছে। আগামী দিনে এই লাহেক আলী জেল থেকে বেরোতে পারবেন কি পারবেন না সেটা তো সময়ের অপেক্ষা, কিন্তু এই ঘটনা একটি উদাহরণ হয়ে থাকলো যে আগামী দিনে পশ্চিমবঙ্গে যদি এই ধরনের মহিলাদের সঙ্গে কোনো রকম ন্যাক্কারজনক ঘটনা ঘটে তাহলে প্রতিবাদ করতে গিয়েও সাধারণ মানুষকে 10 বার চিন্তা করতে হবে। আর এই ভয়টাই কি বর্তমান প্রশাসন সাধারণ মানুষের মধ্যে বা যারা প্রতিবাদ করতে চাইবে তাদের মনে ঢোকাতে চাইছে? সেটা তো একমাত্র প্রশাসন বলতে পারবে প্রশাসন কি চাইছে। কিন্তু এই গুন্ডা দমন বিলটি আজ থেকে যখন পশ্চিমবঙ্গে লাগু হয়েছে, আমি একটি ভিডিও পশ্চিমবঙ্গের প্রশাসনের সামনে রাখতে চাই, যে ভিডিওটি দেখার পরে আশা করব পশ্চিমবঙ্গের প্রশাসন গুন্ডা দমন বিল অ্যাক্টের মাধ্যমে এই ব্যক্তিদেরও গ্রেপ্তার করবেন। দেখুন। अच्छा कौन बोल रहे हैं? भाई जी बोले। अच्छा ठीक है। अच्छा, पार्टी फंड के लिए क्यों पैसा मांग रहे हैं? हम पार्टी फंड के लिए नहीं बोले हैं, पूछिए इनसे। हम बोला भोला को कॉपरेट करिए। नहीं तो कोऑपरेट करने का मतलब क्या है? भोला का फोटो लो। इसको कॉपरेट करेंगे हम लोग। भोला को कोऑपरेट करने का मतलब क्या है बताइए? क्या है? गलत है। कमाने का बोला कि नहीं बोला? बोला बोला कि नहीं बोला? कि अपना भाड़ा उड़ा रहा है, कमा रहा है, यहाँ बाहर से यहाँ पर कमा रहा है। बिल्डिंग को छोड़ दीजिए, हम उसको बिठवा देंगे। हम बोले अभी बात बोले, असल बात नहीं बोल रहे हैं। इसी बात बोल रहे हैं कि बिल्डिंग आप ले लीजिए, आपको नहीं बोल रहे बोला है। हैं। असल बात नहीं बोल रहे हैं। पहले जो बात है वो बोलिए। देखिए ये जेन्युइन आदमी है, तुम बना तो अब राजू भाई जेन्युइन आदमी है, ये दोनों इनसे पैसा का रंगदारी कर रहे हैं। ये क्या बोला है कि बिल्डिंग वाला अगर आप नहीं लिया है तो उसको छोड़ दीजिए। बोले कि क्या मांगोगे? बिल्डिंग तो हम बोला आपका हक क्या मांगने का? पहले बात सुनो ना, कहाँ के मांगे? हक वाला बात नहीं है। आप मांगिएगा का है? काहे मांगा है? मांगा कहाँ है? बिल्डिंग का जब बात हुआ तो बिल्डिंग आप छोड़िए, रुक ले। काहे मांगे? बोला तो काहे चमकाने की बात करती? कोई चमका बना ले। बिल्डिंग का जब बात हुआ, बिल्डिंग को कुछ ना बोले के बाद तू काहे बोलबो? बिल्डिंग बिल्डिंग का बात वाला बिल्डिंग तुमको लेना ले लो वही बिल्डिंग। एक जमीन लिया हुआ था, बहुत झमेला जो जमीन था, उस पे 17-18 का ड्यू रुपया बाकी है बारियाला का। उस बारियाला का ड्यू भी बाकी है आदमी के पास, प्लस बैंक का लोन है। लोन जितने 17-18 आदमी से सब मैं बैठ के बातचीत करके फाइनल कर लिया हूँ। बैंक लोन जब तक क्लियर ही नहीं होगा तब तक हम काम नहीं करेंगे। करने के बाद ये भाई आए कि मेरे को चाहिए, मेरे को बिल्डिंग का या खर्चा बनी दो या अपना एक मिनट बिल्डिंग हमको दीजिए खर्चा पानी, नहीं तो हमको बिल्डिंग अब छोड़िए। हम बोले कि तो अभी तुम इसी वक्त तुम ले लो, हमको मतलब बिल्डिंग से नहीं है। बोलिए आगे जब बेचने का बात चल ई भाई को लेके ई भैया आपसे एक्सटॉर्शन लेने आए थे। इनसे ये बोले थे बिल्डिंग का कौन सा मैटर है। ये दुनिया का
आप बाहर से आके यहाँ पर कमा रहे हो, यहाँ पर हम लोग खर्चा पानी दो, ये बोल रहे थे। ये बोल रहे हैं। बोले कि पानी फंड में पैसा देना पड़ेगा। ঘটনাটি লিলুয়ার সেখানকার এক বিজেপির নেতা, ডাকাবুকো নেতা, তিনি হাজির হয়ে গিয়েছেন পরিবর্তনের পরেই তোলাবাজি করার জন্য। আজকে পশ্চিমবঙ্গ সত্যি তোলাবাজি নামে যে রোগটি ছিল সেই রোগটি নিয়ে ব্যাপকভাবে জর্জরিত হয়েছিল বিভিন্নভাবে। বিশেষ করে গত 5 বছরে তৃণমূল কংগ্রেসের বহু কেষ্টবিষ্টু তারা কিন্তু ছোট ছোট জায়গায় কেউ যদি একটা বাড়িতে কল পর্যন্ত বসাতো, গিয়ে তোলাবাজির নাম করে টাকা তুলে আনতো, চাঁদা তুলে আনতো। মানুষ বিরক্ত ছিল, তার জন্য তো মানুষ হয়তো এদেরকে পরিবর্তন করেছে, আর পরিবর্তনের পরেও আজকে প্রমোটারদের কাছে এইভাবে টাকা তোলা হচ্ছে পরিষ্কার অর্থে আপনারা দেখতে পেলেন। এবং পরবর্তীকালে সেই যে বিজেপি নেতা তাকে ঘিরে ধরে বেশ কিছু সাধারণ মানুষ বিক্ষোভ করেছে। আর আজকে যখন গুন্ডা দমন নীতি বা আইন তৈরি সত্যিই হয়েছে, প্রশাসন একেবারে কালার না দেখে এই ধরনের যারা মানুষ রয়েছেন, যারা সত্যিই সাধারণ মানুষের মনে এই তোলাবাজির ভয়টিকে জাগিয়ে তুলছেন, তাদেরকে দয়া করে গ্রেপ্তার করুন এবং মানুষের মনে অভয় দিন যে গুন্ডা দমন বিল প্রতিবাদীদের জন্য নয়, গুন্ডা দমন বিল আসলে সত্যিই পশ্চিমবঙ্গের গুন্ডাদের জন্য। আর এরপরে আমি আরো একটি ভিডিও দেখাবো, যে ভিডিওটি অত্যন্ত কার্যকর হতে পারে এই গুন্ডা দমন যে আইন রয়েছে সেই আইনের জন্য। কারণ পশ্চিমবঙ্গের এক মহিলা, তিনি রাত্রির 8টা সাড়ে 8টার সময় নিজের কাজ থেকে বাড়ি ফিরছেন, আর সেই মহিলাকে একেবারে পিছন থেকে ধরে আক্রমণ করা হয়, মুখে কালো কাপড় দিয়ে সেই মহিলাকে মারার চেষ্টা করা হয়, তার গায়ে ছুরি পর্যন্ত চালানো হয়। দেখুন। আমি ডিউটি করে ফিরছিলাম, ঠিক আছে, ইনি আমার গাড়িওয়ালা, বিগত আমার 10 বছর ধরে ইনি আমার নিয়ে আসা যাওয়া করে, আমার বাড়ির সামনে আমাকে নামিয়ে দেয়, ঠিক আছে। আজকের ওনার গাড়িতে প্যাসেঞ্জার বেশি ছিল বলে আমি বললাম, কাকু আপনি আমাকে নামাতে হবে, প্যাসেঞ্জার নিয়ে চলে যান বলে থেকে তার মধ্যে আমি আমার ফোনটাকে খুঁজে পাচ্ছিলাম না, মানে মারবো বলে ওই যে অন্ধকার, আমি আমার ফোন বার করার চেষ্টা করি, হঠাৎ করে আমার পিছন দিক দিয়ে চুলের মুঠিটাকে কেউ ধরতে আমি ভয় পেয়ে যাই। আমি যখন ঘুরতে যাই তখন আমার এই সাইডে একবার কিছু ধারালো জিনিস চালানো হয়, এই জায়গাটাতে মেরেছে বারবার, আমার গেঞ্জির উপর দিয়ে আমাকে মেরেছে। তারপর আমি আমার ব্যাগটাকে ছুঁড়ে ফেলে দিয়েছি, আমার ব্যাগে আমার সম্পূর্ণ ডকুমেন্টস রয়েছে, যে আমার যদি কিছু হয়ে যায়, আমি সিঙ্গেল মাদার, আমার একটা বাচ্চা আছে, আমার ডকুমেন্টস নিয়ে আমার বাচ্চাকে চলতে হবে। আমি ব্যাগটাকে ফেলে দিয়ে আমি মাটির মধ্যে মুখটাকে ঢুকিয়ে নিয়েছি যাতে আমার মুখে কোনো বিক্ষত না হয়। আমি যখন উঠতে গেছি আমার পিঠে মানে আমার পায়ে লাথি মেরেছে। তারপর আমি আবার যখন গলার কলার ধরতে গেছি, আমার হাতের এই জায়গাটাতে মেরে ওই দিক মাঠের সাইড থেকে ছুটে পালিয়ে গেছে। কাউকে চিনতে পেরেছেন? আপনি ছিলেন তাদেরকে? কালো কাপড় দেওয়া ছিল আর হাইটটা শর্ট ছিল, মধ্যবয়সী ছিল। কোন জায়গাটা কোন জায়গাটা? বড়কোষার মোড় থেকে ঢুকতেই একটু বাড়ি হচ্ছে, বাড়ির ওখানটাতে। ভয়ানক ঘটনা, কার্যত বলতে পারেন গতকাল আরো একটি শিরোনাম হতে হতে বেঁচে গেল সম্ভবত এই যে ভদ্র মহিলা দেখছেন, পরিষ্কার শুনতে পাচ্ছেন, এটি হুগলি জেলার ঘটনা এবং হুগলি জেলার রাতের অন্ধকারে কি ধরনের ভয়ানক পরিস্থিতি এই যে ভদ্র মহিলার সঙ্গে ঘটেছে এবং কতটা আতঙ্কের সম্মুখীন এই মহিলা হয়েছেন একবার চিন্তা করে দেখুন। এবং এই ঘটনার পরে ওই এলাকায় কি ধরনের সাধারণ যে মহিলা রয়েছে তাদের মনে একটা আতঙ্কের সৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের একটা জনবহুল এলাকা, মাত্র সন্ধ্যা 8টা সাড়ে 8টা বাজে, যেখানে একসময় আমাদের যে মাননীয় মন্ত্রী ছিলেন অগ্নিমিত্রা দেবী বলেছিলেন পশ্চিমবঙ্গের মেয়েরা যখন খুশি যা খুশি করে বেরোতে পারবেন, সেখানে মাত্র 2 মাসের মধ্যেই আজকে মহিলাদের সঙ্গে এই অবস্থা। যদিও অগ্নিমিত্রা দেবী আজকে একজন মাননীয় মন্ত্রী, তিনি একজন পলিটিক্যাল দলের লিডার, ওনার হয়তো অনেক ব্যস্ততম শিডিউল রয়েছে, অনেক ধরনের কাজ রয়েছে, চাপ রয়েছে, তাই উনি পুরনো দিনের সেই বিগত বক্তব্যটি যেটি উনি দিয়েছিলেন ভুলে গিয়েছেন। আমি একবার চালিয়ে আপনাদের সামনে শোনাবো, দেখুন। আমার পশ্চিমবঙ্গের মা বোনেরা তারা যখন খুশি বেরোবেন, যা পোশাক পরতে ইচ্ছে করে সেই পোশাক পরবেন, আর যখন যা খেতে ইচ্ছে করে সেই খাবার খাবেন। কেউ বলবে না আপনাকে কি পরতে হবে, কি খেতে হবে, আর কখন আপনার বেরোনো উচিত বা কখন আপনার বেরোনো উচিত নয়। আমরা বলবো না রাত্রির 8টার পর মহিলারা বেরিয়েছে কেন। হ্যাঁ, পশ্চিমবঙ্গের পরিবর্তনের ঠিক পরে পরেই আমাদের মাননীয় অগ্নিদেবী ঠিক এই ধরনেরই বক্তব্যটি রেখেছিলেন এবং এটা শোনার পরে আমরা খুশিতে ভরে গিয়েছিলাম যে সত্যি আমাদের বাড়িতে যখন মেয়ে রয়েছে আমরা জানি যে কতটা চিন্তার মধ্যে থাকতে হয়। আর এই বক্তব্য শোনার পরেই সত্যি আমরা চিন্তামুক্ত হয়েছিলাম। কিন্তু 2 মাসের মধ্যেই অগ্নিমিত্রা পাল যেটি বলেছিলেন সেটা যে একেবারেই কার্যকরী হচ্ছে না এবং সেটা একমাত্র পলিটিক্যাল এজেন্ডা ছিল, এটাও আজকে বাস্তবে প্রমাণ হচ্ছে। কারণ রাত্রিরে 8:30 9টার মধ্যে এক মহিলার গায়ে কেউ আঘাত করে চলে যাচ্ছে কোনো ধারালো অস্ত্র দিয়ে, আর সেই মহিলা আজ
আজকে আতঙ্কের মধ্যে ঘুরছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে পালা বদলের পরে প্রায় 10-15টি নাবালিকার সঙ্গে দুষ্কর্ম হয়ে গিয়েছে। আর এই সমস্ত বিষয় যখন খবরের মাধ্যমে ভেসে উঠছে তখন সত্যিই যাদের পরিবারে মহিলা রয়েছে তারা তো চিন্তার মধ্যে পড়ে যাচ্ছে। আমি আপনাদেরকে এরপরে নিয়ে চলে যাই সেক্টর 5-এ। আজকে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বেশ কিছুদিন আগেই বলেছিলেন যে আগামী দুর্গাপুজো পর্যন্ত এই বুলডোজার অভিযান আমি বন্ধ রেখে দিলাম। বুলডোজার অভিযান আর দুর্গাপুজো পর্যন্ত চলবে না। বহু হকার, বহু বস্তিতে যারা বসবাস করে তারা কিন্তু বেশ খুশির মধ্যে ছিলেন যে যাক দুর্গাপুজোটা পর্যন্ত আমাদের পেটে আর লাথি পড়ছে না। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই কথা বলার পরেও আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কথাই কি পশ্চিমবঙ্গের সরকারের মধ্যে চলছে না? কারণ সেক্টর 5-এ দেখা গেল বুলডোজার অভিযান। আমি দেখাবো আপনাদেরকে কি ঘটেছিল গতকাল, দেখুন। এই দেখো মারা পাল্টেছো, এই পাল্টে এই সল্লেকের অবস্থা এই সেক্টর 5-এর এই গ্লোবসিন বিল্ডিং এই হচ্ছে অবস্থা মারা। দেখো এই পাল্টানো দরকার। দেখো দেখো এই মারা পাল্টেছো, দেখো দেখো মারা কী অবস্থা করে শোষণ করে দিচ্ছে। দেখো দেখো চোখ খুলে দেখো আর হাসো, ভালো করে হাসো মারা। দেখো অবস্থা দেখো কি করেছে, দেখো এই দেখো মারা। এ দেখো এত সুন্দর পরিবর্তন, দেখো 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 এ দেখো ভাড়া, ভালো করে দেখো আর হাসো। দেখো দেখো এই সেক্টর 5-এর যে এলাকাটি রয়েছে এখানে প্রচুর অফিস রয়েছে বড় বড় এবং প্রচুর মানুষ সেই জায়গায় কাজ করেন এবং এই নিচে যে দোকানগুলি ছিল এই দোকানগুলোতে কিন্তু অত্যন্ত কম পয়সায় খাবার পাওয়া যেত। কারণ সেক্টর 5-এর ওখানে যে বড় বড় রেস্টুরেন্টগুলো রয়েছে, যে বড় বড় দোকানগুলো, শোরুমগুলো রয়েছে খাবারের, সেইখানে খেতে গেলে প্রায় 400-500 টাকা বিল হয়ে যাবে। আর এই জায়গায় মাত্র 20-30 টাকায় টিফিন কিন্তু পাওয়া যেত। যারা বড় বড় শপিং মলে কাজ করছেন কিংবা যারা বড় বড় ওই সেক্টর 5-এর অফিসে দারোয়ানের কাজ করছেন, কেউ পার্কিং এরিয়ায় টিকিট কাটার কাজ করছেন, তাদের পক্ষে কখনোই সম্ভব নয় সেক্টর 5-এর কোনো বড় রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করা। কিন্তু এই জায়গায় তারা 30 টাকার মধ্যে কিন্তু টিফিন পেয়ে যেত। তাতে এই যে খাবার বিক্রেতারা ছিলেন তাদের পরিবারের পেট চালাতেও যেরকম সুরাহা হচ্ছিল, ঠিক সেইভাবেই সেখানে যারা কাজ করছেন 20-30 হাজার টাকার বিনিময়ে তাদের অল্প পয়সায় টিফিনে হয়ে যাচ্ছিল। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বললেন যে পুজোর আগে পর্যন্ত আর কোনো রকম বুলডোজার অভিযান হবে না। তারপরেও কিভাবে এই বুলডোজার অভিযান হয়ে গেল এটা নিয়েই এখন সব থেকে বড় প্রশ্ন উঠছে। এবং আরো একটি প্রশ্ন উঠছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা কি তার দলের যে সরকার রয়েছে সেই সরকারের অভ্যন্তরীণে আস্তে আস্তে শোনা বন্ধ করছেন অনেকেই। আর এই উচ্ছেদের ঘটনায় গতকাল হাবড়াতে তো আমাদের পশ্চিমবঙ্গের যারা মহিলা রয়েছেন তাদের উপর দোষারোপ করা হলো। না, বর্তমান সরকারকে এই উচ্ছেদের জন্য দোষ দিলেন না এক পশ্চিমবঙ্গের নাগরিক, তিনি দোষারোপ করলেন পশ্চিমবঙ্গের মহিলারাই দায়ী আজকে যে উচ্ছেদ অভিযান চলছে। দেখুন এটা যতটা হয়েছে মেয়ে ছেলেদের জন্য 3000 টাকার লোভে, সেই 3000 টাকা তো পাচ্ছেই না। 16 টাকা 15 টাকা 20 টাকা করে ফর্ম জমা দিয়েছে, কেউ টাকা পায়নি। ঠিক আছে, আজকে এরা এই জিনিসটা করলো, এই জিনিসটা মানুষ করে না, এটা কুত্তার সঙ্গে এরকম করে না যা করলো। এই যে চিত্রটি আপনাদের দেখালাম এটি হাবড়ার ঘটনা, সেখানেও বস্তি উচ্ছেদ চলছে এবং সেটা উচ্ছেদের পরেই বেশ কিছু মানুষ ভেঙে পড়লেন, চিন্তায় পড়ে গেলেন এবং এই ঘটনার জন্য বর্তমান প্রশাসনকে দায়ী করার থেকেও সব থেকে বেশি তিনি দায়ী করলেন 3000 টাকার লোভে যারা এই সরকারকে পরিবর্তন করেছেন। এমনটাই ওই ব্যক্তি বলছেন, আপনারা শুনলেন। অর্থাৎ বাংলার মা বোনেদেরকে সোজাসুজি কাঠগোড়ায় তুলে দিলেন ওই ব্যক্তি। জানি না কতটা ঠিক করলেন কতটা বেঠিক করলেন, কিন্তু আমি আপনাদেরকে একটা বেঠিক কাজের পরে দেখাবো যেখানে আজকের পশ্চিমবঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের কাছে এক কার্যত ভগবানের সমান, সেই সুভাষচন্দ্র বসুর কি আস্তে আস্তে মান সম্মান হারিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। কারণ এমনই এক ভিডিও আপনাদেরকে দেখাবো এরপরে যেখানে দেখা গেল একটি যুবক কলেজ ছাত্র হবে সম্ভবত, সেই ছাত্রটি কিভাবে সুভাষচন্দ্র বসুকে অপমান করছে। দেখুন মূর্তি হাস না, তুই দেশ স্বাধীনের সময় ছিলিস, তুই বাংলা ছিলিস, মুই ছিলাম বলে মানে স্কুল গুলি সব ছেলেরা পড়তে আসছে, হাস না কি ব্যাপার না কেন, এটা মূর্তি। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু এদের জন্য আমাদের ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন, এটা ভেবেই আমরা লজ্জিত হয়ে পড়ছি।
আর অন্যদিকে আমি একটা প্রশ্নও আজকে এখান থেকে রাখতে চাইছি যে আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে বহুবার কটূক্ত করার জন্য এই পশ্চিমবঙ্গে বহু কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু মাত্র 2 মাসের মধ্যে গ্রেপ্তার হয়ে গিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে যারা মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পোস্ট করেছেন তারা গ্রেপ্তার হয়েছেন, এমনকি পশ্চিমবঙ্গের পুলিশ আধিকারিক তারাও কিন্তু রেহাই পাননি, মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কমেন্টস করার জন্য সাসপেন্ড হয়েছেন। আর উল্টো দিকে এই ধরনের একটা ভিডিও ভেসে আসছে যেখানে এক যুবক নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রকাশ্যে অপমান করছে, তারপরেও পশ্চিমবঙ্গ প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে আমার কাছে এখনো পর্যন্ত কোনো খবর এসে পৌঁছায়নি। এই ঘটনাটি কোথাকার, এই ঘটনাটি কোন কলেজের, কোন বিদ্যালয়ের, আমার কাছে নিশ্চিতভাবে এখনো পর্যন্ত কোনো তথ্য নেই। জাস্ট সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি আমি পেলাম বলে আপনাদের কাছে দেখালাম। সোশ্যাল মিডিয়ায় যে ছেলেটি বক্তব্য রাখছে সে বাংলা ভাষায় কথা বলছে, এটা থেকেই বোঝা যায় যে এটা পশ্চিমবঙ্গ, এবং এই পশ্চিমবঙ্গে আজকের দিনে এই ধরনের ঘটনা হওয়ার জন্য পশ্চিমবঙ্গের প্রশাসনের কাছে আমরা অনুরোধ করছি, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেউ কোনো রকম ন্যাক্কারজনক মন্তব্য করলেই তৎপরতার সঙ্গে গ্রেপ্তার করা হচ্ছে, এদেরকে অতি অবশ্যই যেন গ্রেপ্তার করা হয়। আজকের এই প্রতিবেদন এই পর্যন্তই রইল। সকলে এই ভিডিও পছন্দ হলে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী এপিসোডে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।